প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ ওমর ফারুক। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংসদে প্রধানমন্ত্রী ট্রানজিট দেওয়ায় কি ক্ষতি হচ্ছে? বিশ্ববিদ্যালয় অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা, ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন। সমকাল, আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য, ভারতকে ট্রানজিট দেওয়ায় ক্ষতি কি মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্ন। সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং। যুগান্তর, শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক, কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস। প্রথম দিন এই প্রশ্ন ফাঁস, পরীক্ষায় শেষ 3 ঘন্টায়, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা। কালের কণ্ঠ, আন্দোলন, অসন্তোষে শিক্ষায় অস্থিরতা, হাইড্রোজেন ও অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সংসদে প্রশ্নোত্তরে মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, সর্বজনীন পেনশন, ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ, কর্মবিরতি চলছে। বাংলাদেশ প্রতিদিন, শিক্ষক আন্দোলনে বন্ধ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় সংকটের সমাধান কিভাবে? বেনজিরকে ফেরত আনা হবে, মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা, সংবাদ সম্মেলনে দুদক আইনজীবী। মানব জমিন, কোটা বিরোধী বিক্ষোভ, সড়ক রেল অবরোধ, বেনজির ইস্যুতে জরুরি সচিব সভা আজ। কালবেলা, বেনজিরের আশীর্বাদ পেয়ে শতকোটির মালিক পিয়ন, প্রেমের ফাঁদে ছাত্রীদের সর্বনাশ করেন উজ্জ্বল। দেশ রূপান্তর, 6 মাসে টার্গেট 40 দুর্নীতিবাজ, ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা, নতুন কারিকুলাম। দৈনিক বাংলা, দেশজুড়ে কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস, বিশ্বায়নের যুগে আমরা দরজা বন্ধ করে রাখতে পারি না, মাননীয় প্রধানমন্ত্রী। যায় দিন, উত্তাপ ছড়াতে পারে রাজপথে কোটা বিরোধী আন্দোলন, 2035 সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে, সংসদে প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, দরিদ্রের অংশগ্রহণ বাড়ছে, সর্বজনীন প্রেষণ, 100 কোটি টাকার ট্রেজারি বন্ডে বিনিয়োগ, ব্রিটেনের সাধারণ নির্বাচন আজ। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা শিক্ষাঙ্গনে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি, যদি আমি প্রথম আলো শিরোনামটাই পড়ে শোনাই, বিশ্ববিদ্যালয় অচল, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকরা, আর ছড়িয়ে পড়ছে কোটা বিরোধী আন্দোলন। আজকে দুটো আসার একটু খবর আছে যে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের আজকে হয়তো শিক্ষকদের সাথে বসবেন, কিন্তু পরিস্থিতি কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা দুঃখজনক অবস্থা, কারণ আমাদের শিক্ষাঙ্গনে কয়েকদিন যাবৎ একদম অচল অবস্থা আছে। আশার আলো দেখা যাচ্ছে ওবায়দুল কাদের সাহেব আজকে তাদের সাথে কথা বললে যদি সমাধান করতে পারেন, দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। তো কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টার পিছনে অনেক লক্ষ্য আছে, ভিশন আছে। এই ভিশনটা হচ্ছে যে ধরেন এই যে সার্বজনীন পেনশন, যে প্রত্যয় যেটা তৈরি করা হয়েছে বা যেটার আলোকে শিক্ষকদের আনা হচ্ছে, তো এইটার একটা মূল লক্ষ্য হচ্ছে যে সমাজে বৈষম্য দূর করা। দীর্ঘদিন যাবতই সমাজে একটা বৈষম্য আছে। ধরেন আজকে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? বাজারে ধরেন আপনি যদি 1 কেজি পেঁয়াজ আজকে 100 টাকার উপরে, কারো কিন্তু যে বিক্রেতা তার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই, কারণ তার জিনিস বিক্রি হচ্ছে। আপনি কিনতে পারবেন না, আমি কিনতে পারবো না, আরেকজন জায়গায় কিন্তু কিনতে পারছে, কারণ কারো পকেটে টাকা আছে, কারো পকেটে টাকা নাই। এইটা হলো সামাজিক বৈষম্য। এই বৈষম্য দূর করতে হইলে বা বাজারটা নিয়ন্ত্রণ করতে পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। সামাজিক বৈষম্য যেটা আছে, আর্থিক বৈষম্য, সেটা দূর করতে হবে। সেটা দূর করার লক্ষ্যে বর্তমান সরকার অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে। তার একটা পদক্ষেপ হয়েছে এই যে সর্বজনীন পেনশন স্কিম। আপনি ধরেন একজনে পেনশন পায়, পেনশন পাওয়ার পরে সে গাড়ি বাড়ি সহ অনেক কিছু পাইতেছে পেনশন। আবার আরেকজন পাশের বাড়িতে একজন লোক, সে কিন্তু একটা বেসরকারি চাকরি করতেছে, চাকরি করে আসছে, সে কিন্তু খালি হাতে বাড়িতে আসছে, তার বাড়িতে কিন্তু আলো জ্বলছে না, তার বাড়িতে খাবার নাই। এই যে অবস্থাটা, এটার একটা পরিবর্তন আনার লক্ষ্যেই কিন্তু এই সার্বজনীন পেনশন। কিন্তু এখন সেটা কোথা থেকে শুরু করতে হবে,
কোন জায়গা থেকে আগে শুরু করতে হবে এটা নির্ধারণ করার বিষয়টা হইল বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে আপনি এটা শুরু করার কাছে। এমন জায়গায় আপনি শুরু করা ঠিক হবে না যেখানে শুরু করা মাত্রই বড় ধরনের আঘাত পাল্টা আঘাত আসবে। কারণ হচ্ছে যে যিনি দীর্ঘদিন যাবত একটা বিরাট সুযোগ সুবিধা পেয়ে আসছেন যে কমিউনিটি, সেই কমিউনিটির যদি আপনি প্রথমে একটা বড় ধরনের আঘাত করেন, তারা পাল্টা আঘাত করার চেষ্টা করবে। এখানে বিষয়টা ওরকম হয়ে গেছে। তো আপনি এই বিষয়টা কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করবে, এটা আস্তে 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 এটার দিকে যেতে হবে। আপনি হঠাৎ করে করলে হবে না। এখানে এরকম একটা ভুল হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, যার কারণে আজকে বিশ্ববিদ্যালয়ে আপনি যেটা বললেন যে ভুল হয়ে যাচ্ছে, যদি সেটাই হয় তাহলে যে 3 দিন তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে, তাহলে তো এটা মানে শুরুতেই একটু সমস্যার সমাধানের জায়গায় আসা উচিত ছিল। প্রথমেই তাদেরকে, আজকে যারা আন্দোলন করতেছে তারা কিন্তু সরকারপন্থী শিক্ষক, সরকারপন্থী শিক্ষক, তাদেরকে আমরা ভালো করে চিনি। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা প্রত্যেকের খুব ভালো করে চিনি। তারা কেন মাঠে নামতেছে, তারা কেন শিক্ষাঙ্গন অচল করে দিতেছে? তাদের তো শিক্ষাঙ্গন সচল রাখার কথা, তারা তো গেছে। তাদেরকে প্রথমেই ডাকা উচিত ছিল শিক্ষামন্ত্রী ডেকে বলবে যে আপনাদের কি সমস্যা বলেন, আপনাদের তাদের সাথে আলোচনায় থাকতো। এখানে আলোচনাতে একদিনই সমাধান হয়ে যাবে। আপনি যেখানে বললেন যে শিক্ষামন্ত্রীর কথা ছিল, যদি আপনাকে এমনি এখানে সাবেক এক ছাত্রলীগ নেতার মাধ্যমে বার্তা পেয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষক সমিতি, সাবেক এক ছাত্রলীগ নেতার মাধ্যমে বার্তা পাবেন কেন? শিক্ষকরা এটা তো ঠিক না, শিক্ষামন্ত্রী সরাসরি কথা চলে যাবেন। এটা তো শিক্ষামন্ত্রী যদি ফোন করেন যে ভাই আপনি আসেন প্রথম দিনে, ঠিক আছে আপনাদের সাথে আলোচনা অব্যাহত থাকবে, আমরা করবো, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে এফেক্টেড হয় না, ছাত্রছাত্রীদের এই শিক্ষার কার্যক্রমে এই বিঘ্নটা ঘটে না। এটা করা তাদের উচিত ছিল, এটা করে না। যাই হোক, তারপরে আমরা মনে করি যে অবশেষে আমাদের তো ভরসার জায়গা আছে মাননীয় প্রধানমন্ত্রী যখন হস্তক্ষেপ করবেন, অবশ্যই এই সমস্যা আমাদের কিন্তু এটাই সবচেয়ে হয় যে সে সবকিছু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেই মাথা ঘামাতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে, এটাই একটা আমাদের কি বলবো, আর এটা আমাদের ভাগ্যে আছে আর কি। তাই কোটা নিয়ে কি কোটার আন্দোলনটা তো খুবই স্পর্শকাতর। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি যদি সকলের জন্য সমান অধিকার, মেধার অধিকারের কথা যদি বলেন, মেধার অধিকার সবকিছুতেই তো সমান অধিকার। এখন আর আপনি কারোরে আঞ্চলিক, কারোরে ওই সুযোগ বিভিন্ন সুযোগ এখন আর দেওয়ার সুযোগ নাই। আপনি যদি কোটা ব্যবস্থা তুলে না দেন, দিছিল তো 18 সালে তুলে দিছিল, আবার এটা বন্ধ ছিল আমাদের এই সরকারই করেছিলেন, কিন্তু আবার কোন মামলায় কে করে এটা আবার পুনর্বহাল করেছিলেন। কিন্তু এখন আর ওই সুযোগ নাই। কারণ এখন আপনি স্মার্ট বাংলাদেশ করবেন, আপনি গ্লোবাল সমাজে, আপনি বিশ্ব সমাজে আপনি তাল মিলিয়ে চলবেন। সেই ক্ষেত্রে আপনি মেধাবী ছাত্রকে অবজ্ঞা করার কোনো সুযোগ বাইরে রেখে আপনি কার সন্তান, কার পুত্র, কার নাতনি এটা দেখার আর এখন সুযোগ না। আপনার বাড়ি কোন অঞ্চলে, আপনার ধরেন রাঙামাটি রাজস্থলীর যে ছেলেটা, সেও কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেও মেধাবী। তারও আপনার ওই যে অনগ্রসর কোঠায় আপনি তারে করে কোনো লাভ নেই, কোনো দরকার নেই। এখন আর সবাই এখন দেশে সমান অধিকার, সমানভাবে তাদের সমস্ত জায়গায় মেধার পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হবে এবং তাকে তার জায়গাটা তার প্রতিষ্ঠিত করতে হবে, সুযোগটা সৃষ্টি করতে হবে। আপনার সাথে আরেকটা বিষয় একটু আলাপ করতে চাই। এই যে শিক্ষাঙ্গনে মানে শুধু কোটা বিরোধী, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, এইটাই এই সময় আলোচ্য বিষয় না, তার বাইরেও আমাদের একেবারে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েও কিন্তু আজকে একটা অসন্তোষজনক খবর আছে, যেটা যেমন ধরেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত একটা মূল্যায়ন পরীক্ষার বিষয় চালু হলো গতকাল থেকে। তো সেই পরীক্ষাতে রাতেই প্রশ্নপত্র আউট হয়ে গেল। তো এখন মাননীয় শিক্ষামন্ত্রীও বলছেন এবং বোর্ডের কর্মকর্তারাও বলছেন যে এটা কোনো ব্যাপার না। তাহলে ব্যাপারটা কি? তাহলে যে মূল্যায়নটা যে মেয়েটা অনেকেই নাকি বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসছে, তাহলে তৈরি করে শেষ ওই মেয়েটি বা ওই ছাত্রছাত্রীটি নিয়ে আসছে কিনা সেটা তো আমি জানি না। এটা কোনো পরীক্ষাই হলো না, এটা এই ধরনের কথা একেবারে গ্রহণযোগ্য না। যে তাহলে আপনি পরীক্ষা দিবেন, বই দেখে যদি পরীক্ষা দেন,
বা যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় আপনি বাইরে থেকে তৈরি করে নিয়ে আসেন পকেট হয়ে যায়, এটা কোনো পরীক্ষা না। এটা কোনো মেধা যাচাই বাছাই, বলছে যে এটাতে কোনো প্রভাব পড়বে না। এটাতে কোনো মূল্যায়নও হবে না। আপনি যে বিষয়টা মূল্যায়ন করতে চান এই বিষয়টা মূল্যায়ন হবে না, এইটা একেবারে গ্রহণযোগ্য না। আমরা কি মূল্যায়ন করব? মানে এইটা কোনো কথা হলো? এটা কথা হলো মানে না। এই জন্য এটা একটা অত্যন্ত অপরিপক্ক কথা আমার কাছে মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষতিটা কি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে ট্রানজিট দেওয়াতে কি ক্ষতি হচ্ছে? ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। ত্রিপুরা থেকে বাস ঢাকা থেকে কলকাতা যাচ্ছে, সেখানে কতটা ক্ষতি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে দেশের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুবই যুক্তিসঙ্গত বলেছেন। এখন বিশ্বায়নের যুগ। আপনি প্রতিবেশীদের সাথে যতটা সহযোগিতার মাধ্যমে, ভারত আমাদের সহযোগিতা দেবে, আমরা ভারতের সেটা সহযোগিতা তো দেব। আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে পররাষ্ট্রনীতির মধ্যেই আছে। তাই সেই জায়গায় আপনি চিন্তা করেন, এখনকার যারা এটা নিয়ে প্রশ্ন তোলে, ভারতে 1965 সালের যুদ্ধের আগ পর্যন্ত 47 সাল জি, জি, থেকে জি, জি। 65 সাল পর্যন্ত ভারতের সাথে কি পূর্ব পাকিস্তানের যোগাযোগ ছিল না? সবকিছুতে তো যোগাযোগ ছিল। তো তখন তো সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলে না। এখন ভারতের সাথে আমরাও ভারতের জায়গা ব্যবহার করব, আমরা ভুটান থেকে নেপাল থেকে আমাদের মালামাল আমরা ব্যবহার করব, ভারত আমাদের জায়গা ব্যবহার করবে। তার এতেই আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, কোনো ইয়ে নেই। তারপরে ভারতের সাথে এর আগে তো যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ত্রিপুরা থেকে চলাচল করতেছে, তাতে আমাদের কি ক্ষতি হয়েছে? সত্যি তো কোনো ক্ষতি না। মানে ভারত তো আমাদের বৃহত্তম প্রতিবেশী, ভারত আমাদের সব কিছুতেই আমাদের সাথে সম্পৃক্ত। তাই বলে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো না? কিন্তু এই ক্ষেত্রে আমি একটু বিনোদীভাবে একটা ছোট্ট প্রসঙ্গ তুলবো আপনার সামনে। আমরা সবই ঠিক আছে, আপনার বক্তব্য আমি খুবই মেনে নিচ্ছি, কিন্তু মাননীয় একজন মন্ত্রী যদি এরকম কোনো কথা বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাবেন সফরে, আজকে আরেকজন মন্ত্রী বললেন যে ভারতের এতে কোনো আপত্তি নাই, কেন? না, এটা আমি মনে করি না তার মানে এই কথাটি কি, এই কথাটা আমাদের জন্য প্রযোজ্য না। আমার মন্ত্রী না বললেই ভালো করতেন, কারণ বাংলাদেশের সাথে সকলের বন্ধুত্ব আছে, কারোর সাথে বৈরিতা নাই। বাংলাদেশ কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না, এটা বাংলাদেশের একান্তই নিজস্ব ব্যাপার। এখানে কে খুশি হবে, কে বেজার হবে, এটা আমাদের দেখার বিষয় না। আমরা প্রত্যেকে আমাদের বন্ধু, ভারতও আমাদের বন্ধু, চীনও আমাদের বন্ধু, ধরেন আমাদের এমনকি। এবং মাননীয় প্রধানমন্ত্রী গত সাংবাদিক সম্মেলনে এটা কিন্তু খুব স্পষ্ট করে বুঝিয়ে বলেছেন। হ্যাঁ, বলেছেন যে আমরা আমাদের মতো করে আমরা চলবো। আমরা অবশ্যই আমাদের সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ, কারোর সাথে বৈরিতা নাই, আমরা বৈরিতা করতে চাই না। তো সেখানে ভারতের সাথে আমাদের কথা বলা না বলার বিষয়টা এখানে আসাটা ঠিক হয়নি, আমি মনে করতে চাই। ব্রিটেনে নির্বাচন, লেবার পার্টির বিপুল জয় দেখছে ঋষির দল, মানে পরিবর্তন আসছে একটা নাকি? হ্যাঁ, যদি ঋষি সুনাকের দলেই যদি বড় সাফল্যের দেখে, তাহলে তার পরিবর্তন নেই, তার তো সেই আছে, এখনো তো সেই আছে। তো তার তবে এই হচ্ছে ওখানে অন্যান্য দল যারা আছে, তারা কনজারভেটিভ পার্টি সবাই চেষ্টা করতেছে যে এই নির্বাচনে দেখা যাক, আমরা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছি। মানে ওই যে ঋষি সুনাকের অরিজিন তো ইন্ডিয়ান, হ্যাঁ, এই বিষয়টা ওখানে একটা বড় প্রভাব পড়ে এইসব। আর তাছাড়া আমাদের তো অনেকেই ওখানে এখন নির্বাচনের ফলাফলই দেখা যাবে যে আমাদের অনেকেই এমপি হয়ে যাচ্ছে এবং আমাদের কেউ মন্ত্রী হওয়ারও সম্ভাবনা আছে। আমরা আশা করি যে আরো আমাদের সংখ্যা আরো বাড়বে ওখানে। একসময় ব্রিটিশ আমাদের শাসন করতেছে, আমরা ব্রিটিশদের ওখানে আমরা নেতৃত্ব দিতেছি, এটা আমাদের জন্য একটা বড় সুখবর। ফারুক, গত কয়েকদিন ধরে দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে বাংলাদেশ প্রতিদিনে আমি যদি শিরোনামগুলো পড়ে শোনাই আপনাকে, বেনজিরকে ফেরত আনা হবে, মতিরের বিরুদ্ধে ব্যবস্থা, সংবাদ সম্মেলনে দুদক আইনজীবী বলেছেন। সাদিক এগ্রোতে আবার অভিযান, দুদকের জব্দ করা হয়েছে নিষিদ্ধ গরু। রাজুক পরিচালক মোবারক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। কিরে ভাই, কি হচ্ছে সব মিলায়? না, এটা তো ধরেন খুবই একটা ভালো, সরকার সচেতন হয়ে গেছে, জিরো টলারেন্স। সরকার যে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স, এটা সরকার প্রমাণ করতেছে আস্তে আস্তে, একের পর এক। একদিনেই তো সব করা যাবে না, শুরু হয়েছে।
এবং 2-4টা যদি বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয় তাহলে দৃষ্টান্ত, যেটা হয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তো অন্যরাও সতর্ক হয়ে যাবে। জি। তো এই ছিল। আর দুর্নীতি মনে করেন 100% কোনো যা দেশেই না, সেটা তো না, সেটা তো হয় না। হয় না, সেটা তো হ্যাঁ। হয় না। সব দেশে, পৃথিবীর সমস্ত বড় বড় উন্নত দেশেও আছে, কিন্তু সেগুলো আস্তে 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 এগুলো আছে। কিন্তু সুখের খবর হচ্ছে বা আনন্দের খবর হচ্ছে যে সরকার আন্তরিক, সরকার বা বর্তমান সরকার, এমনকি পার্লামেন্টে যেভাবে সরকারি দলীয় সংসদ সদস্যরা পার্লামেন্টে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কথা বলছে, এটা কিন্তু আগে দেখা যায় না। এবার এটা নতুনভাবে শুরু হয়েছে। আমি মনে করি এটা যদি অব্যাহত থাকে দেশের দুর্নীতি অবশ্যই কমে আসবে। আপনি আশাবাদী? আমি আশাবাদী ছিল। মাননীয় প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, ভারত মানে চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ, ইত্তেফাকের শিরোনাম। আমরা তো আশায় আছি বোধহয় চীনের একটা ফলপ্রসূ সফর হবে। অবশ্যই আমরা আশা করি। এর আগে 19 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমি তার সফরসঙ্গী ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি দেখেছি চীনে, এবং আমি বাইরে দ্বিপাক্ষিক আলোচনায়ও ছিলাম। আচ্ছা, আমার সৌভাগ্য হয়েছিল থাকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যে কতটা চেষ্টা করেন, তখন শুধু একটা ইস্যু ছিল রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন। রোহিঙ্গা ইস্যু তো এখনো আছে, এখন আছে, এবারও থাকবে। কারণ চীন এবং ভারত উভয়ের সহযোগিতা আমাদের দরকার। আমাদের উপরে যে বোঝাটা অন্যায়ভাবে চাপানো হয়েছে, বা মায়ানমার যেভাবে আমাদের ভিতরে তাদের এই নাগরিকদের, আমাদের একটা বড় জায়গা দখল করে আছে, তাদের প্রতি আমাদের অনেক খরচ হচ্ছে। আমাদের একটা ছোট দেশ, আমরা যদি আরেক দেশের নাগরিকদেরকে আমরা দীর্ঘদিন লালন পালন করতে থাকি, তাহলে আমাদের জীবনযাত্রায় এটার প্রভাব ফেলে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন। আসল কথা হচ্ছে যে রোহিঙ্গাদের কিভাবে তাদের দেশে ফেরত পাঠানো যায় এটা, এবং কিছু তো দ্বিপাক্ষিক বিষয় আছে, এটা থাকবে। সব কিছু মিলে ভারত যেমন আমাদের বন্ধু, আবার চীনও আমাদের বন্ধু, সেই বন্ধুত্বের টানেই মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, এবং আশা করি সফল হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপর তো আমাদের অনেক ভরসা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা সকল সমস্যার সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই যাই, কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, যে জিরো টলারেন্স, এই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ঠিক যে সময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক সেই সময় প্রচার মাধ্যমে, পত্রপত্রিকায় নানা ধরনের দুর্নীতির খবরও বেরিয়ে আসছে, এবং দুর্দান্ত প্রতাপে অনেকে দুর্নীতি করছেন। তো খবর কি হচ্ছে যে দুর্নীতিবাজরা একটু বিপদে আছে বা দুর্নীতি করবে না? অবশ্যই দুর্নীতিবাজরা কিন্তু আতঙ্কে আছে। আতঙ্কে আছে দুর্নীতিবাজরা, এখন আর শান্তিতে নাই, সুখে ঘুমাইতে পারছেন না। হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, বিদেশি ব্যাংকে রেখে বসে আছে, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছে না। এটা হচ্ছে বড় জিনিস। হ্যাঁ, টাকা দিয়ে কি হবে? টাকা তো আর চাবায় খাওয়া যায় না। শান্তি যদি না থাকে, অন্তরে শান্তি, ঘুমাইতে টাকা তো চাবায় খাওয়া যায় না, এটা আপনি বললেন, কিন্তু এই টাকা চাবায় খাওয়া না, তো বালিশের নিচে টাকা রেখে ঘুমানোর অভ্যাস নেই। এরা যারা বালিশে টাকা নিয়েছিল, টাকা এক সময় রাস্তায় ফেলে দিছে, গাড়ি ফেলে চলে গেছে, হয়েছে না এই দৃশ্য বাংলাদেশে? আবারও তো হবে না। অন্য সরকার এসে করছে, কিন্তু সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে বর্তমান সরকারের আমলে এই যাদের আশেপাশে ছিল সরকারের, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, তাতে এই যে মানে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, দুদক মানে কাজ করছে, সবকিছু মিলে একটা আশাবাদ তো তৈরি হয়। জনগণ আশাবাদী হয়েছেন, জনগণের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয়েছে যে যারা দেশ লুটেপুটে খেতে চাচ্ছে, খাওয়ার চেষ্টা করছে, সেটা পারবে না, তাদের বিচার হবে, এবং আস্তে আস্তে আরো বের হয়ে আসবে। আরো যারা বিভিন্ন জায়গায় টাকা জমা করে বসে আছেন, তারা ধন সম্পদ অবৈধভাবে করে বসে আছেন, তাদেরটাও বেরিয়ে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতি যারা করেন তারা নিশ্চয়ই একটু সচেতন হবেন। দেশটাকে গড়িয়ে নেওয়ার জন্যে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ দরকার। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।